পঞ্চদশ সংশোধনী নিয়েও এরই মধ্যে জামাতের আইনজীবী যেটি বলেছেন যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল না করে যেসব অংশ মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক কেবল সেগুলো বাতিল করে বাকি নীতিগত সিদ্ধান্ত নেয়ার ভার সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জি তিনি জানিয়েছেন। সালাউদ্দিন আইবি একটু বলবেন আমাদেরকে যে পুরোপুরি বাতিল না করে যেসব অংশ মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক আপনারা বলছেন, সেখানে কোন কোন বিষয়গুলো সাংঘর্ষিক মনে হচ্ছে আপনাদের? প্রথমত হলো আসলে যিনি আইনজীবী শিশির মনির সাহেব বলেছেন, তার পুরো বক্তব্য আমার দেখার সুযোগ হয়নি এবং এই বিষয়টিতে আমার খুব বেশি এখন পর্যন্ত চিন্তা করার সুযোগ হয়নি। তবে আমার কাছে যতটুকু মনে হয় যে তিনি এটার যৌক্তিকতা বিচারের চিন্তা থেকেই পুরোপুরি বাতিলের যেই সংস্কৃতি সেখান থেকে ফিরে এসে দেশের প্রয়োজনে দেশের সংবিধানকে সমুন্নত রাখার প্রয়োজনে যেটা যৌক্তিকভাবে রাখা যায় সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। হয়তো তিনি মোটামুটি বেশ আলোচিত এবং বিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিত। দলীয় পরিচয়ের বাইরেও তিনি মোটামুটি সব দলের কাছেই সমাদৃত একজন আইনজীবী। সুতরাং তার বক্তব্যের জায়গায় যথাযথ থাকতে পারে, তবে আমি এই বিষয়ে এখন পর্যন্ত খুব বেশি মানে অবগত নই। জি। যেরকম সুবর্ণ, আপনার কাছ থেকে যদি বিষয়টা একটু আমরা জানি। আমি যতটুকু দেখেছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ আরো কিছু অনুচ্ছেদ যেগুলো ওনারা রাখার কথা বলেছেন, যে এগুলো রেখে সংসদে বাকি যে বিষয়গুলো এগুলো নিয়ে সংসদে একটা তর্ক বিতর্কের মধ্য দিয়ে একটা একটা সবার সম্মতিতে একটা সংশোধনী তারা আনার কথা বলেছেন, যেটা ওনাদের বক্তব্য অনুযায়ী যেটা করলে দীর্ঘদিন আর আগামী যে সামনের দিনগুলো এগুলো নিয়ে এটা নিয়ে খুব বেশি আলোচনা বা সমালোচনার দিকে তারা যেতে চান না। এবং একটা মানে নির্বাচন কিভাবে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেটার একটা রূপরেখাও তারা এর মধ্যে দিয়ে প্রণয়ন করবেন, যেটা আগামী দিনে আপনার কোনো রকম বিতর্কের জন্ম দিবে না, এবং সেই কথাটাই মূলত ওনারা বলার চেষ্টা করেছেন। আচ্ছা। আমিনুল ইসলাম খান, সেটি হচ্ছে যে একটি কথা আবার একই সাথে এসছে, সেখানে বলছিলেন যে সরকারের অথবা একই সাথে যদি বিচার বিভাগের এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো ধরনের বিতর্কের মধ্যে না, যেখানে আদালত মানে হস্তক্ষেপ করা উচিত না বলে বলা হচ্ছে, এটি পুরোপুরি সংসদের উপরে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে বারবারই বিরোধী দল বলে যে বিচার বিভাগ স্বাধীন এখনো হয়নি, আগের ধারাতেই বিচার বিভাগ চলছে। কারণ তারা তো বলেছিলেন যে স্বাধীন বিচার বিভাগের যে সচিবালয় হওয়ার কথা সেটি তো আসলে আপনারা বাস্তবায়ন করেননি। সেই জায়গায় একটুখানি তাদের ভিতরে মনে হয় যে সরকার বোধহয় এখানে আসলে ওনাদের নিজেদের উপর কনফিডেন্সটা খুবই কম। ওনারা অস্থির হয়ে গেছেন সকল ক্ষেত্রেই। আমি জানি না এর পিছনে তাদের কি কারণ বা উদ্দেশ্য রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের স্বার্থে বিএনপি এবং বিএনপির সরকার বর্তমানে এবং অতীতে জনগণের কল্যাণে যে যে সংস্কার করা দরকার প্রত্যেকটা সংস্কার কিন্তু করেছে। আমি আপনার বলি যে আমাদের নেতা আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর কিন্তু বাকশাল বিলুপ্ত করে উনিই কিন্তু বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে চালু করেছিলেন। উনি যদি বহুদলীয় গণতন্ত্র না চালু করতেন তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং জামাত ইসলাম কোনোটাই কিন্তু রাজনীতি করার সুযোগ ছিল না। তাহলে উনি যেটা করেছেন সেটা কিন্তু দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থেই সেটা বিএনপি করেছে, বিএনপি সরকার করেছে। 91-এ দেখেন বেগম খালেদা জিয়া সরকারে আসার পর উনি কিন্তু বাংলাদেশের অসংবেদিত নেত্রী, এবং উনি জীবনে কোনোদিন নির্বাচনে পরাজয় বরণ করেন। উনি যদি তখন মনে করতেন যে আমি রাষ্ট্রপতি হব, তখনও কিন্তু রাষ্ট্রপতি সরকার বিদ্যমান ছিল। উনি যদি রাষ্ট্রপতি নির্বাচন করতেন তাহলে আমার মনে হয় না ওনার ধারের কাছে কোনো প্রার্থী থাকতে পারত। কিন্তু উনি কিন্তু সেটা করেননি। জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, সেটাও তো জনগণের স্বার্থে করছেন। আজকে পঞ্চম সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার নির্বাচন ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছিল, কিন্তু বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করছে। এখন আমিও মনে করি ওনারা যে ভয়ের মধ্যে আছেন বা যেটা চিন্তা করছেন,
জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, দেশের জন্য যেটা মঙ্গলজনক, আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে। উনিরা যখন এটা দেখতে পাবেন তখন ওনাদের কনফিডেন্স বাড়বে। নিশ্চয়ই আমরা বলতে পারি যে বহুদলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছে, সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা দিয়েছেন, এবং আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উদার, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। ওনারা যে আশঙ্কাগুলো করছেন যে আমাদের মূল দরকার ভোটাধিকার, আমাদের মানবাধিকার, আমাদের গণতন্ত্র, এগুলি যাতে আরো সুন্দর হয়, ভবিষ্যতে যাতে আমরা কিন্তু এরই মধ্যে নিশ্চয়ই আপনারও অবহিত আছে যে আমরা জানি যে এনসিপির যে কর্মসূচি তারা দেশব্যাপী হচ্ছে পালন করছে, সেখানে সাভারে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং দুজনকে গ্রেফতারও করা হয়েছে। এই যে তখন থেকে এক ধরনের নিরাপত্তাহীনতার, সরকার অন্যান্য রাজনৈতিক দলকে বলছে যে সবাই এখন নিজেদের মতো করে কর্মসূচি করতে পারবে, নিজেদের মতো করে কথা বলতে পারবে, কিন্তু নিরাপত্তার জায়গাটি সরকার এখনও তাদেরকে দিতে পারেনি। সেখানে আমরা জানি যে সামনে স্থানীয় নির্বাচন আছে, সেটা তার অনেক বড় এক ধরনের নির্বাচন বলা যায়। না, কালকের যে ঘটনাটা সেটা কিন্তু আমি টিভিতেও দেখেছি যে তাৎক্ষণিকভাবে এটা তদন্ত করার জন্য এসপি মহোদয় নিজে ওখানে গিয়েছেন এবং তখন ওখানে দাঁড়িয়ে উনি 3 সদস্যের একটা কমিটি করে দিয়ে এসেছেন যে আসলে ভালোভাবে তো আমরা বলতে পারি না যে অন্য সরকারের মতো কারোর দায় আমরা চাপাইতে চাই না। উনি কিন্তু সেই কারণে তদন্ত করে দিয়ে আসছেন এবং প্রশাসন ইতিমধ্যেই 2 জনকে কিন্তু গ্রেপ্তার করেছেন। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা শুনেছেন। এখন এটা তাদের আভ্যন্তরীণ বিষয় কিনা সেটাও কিন্তু আমরা বলতে চাচ্ছি না, কিন্তু যারা গ্রেপ্তার হয়েছেন তারা যে 2 জন, তাদের স্বীকারোক্তির মধ্যে দিয়ে কিন্তু তারা কিন্তু ওই দলেরই সমর্থক। এখানে কিন্তু যে আমরা আমাদের উদাসীনতা বা আমরা কারো নিরাপত্তাহীনতায় ভোগ, এটা কিন্তু আমাদের সরকার চায় না, যার কারণেই কিন্তু তাৎক্ষণিকভাবে সরকার পদক্ষেপ নিয়েছেন। সামনে যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি আছে এবং আপনারা সহ সবাই সেখানে অংশগ্রহণের এরই মধ্যে নানা প্রস্তুতি নিচ্ছেন, সামনের দিনে কোনো ধরনের এই হামলার বা কোনো ধরনের নিরাপত্তাহীনতার আশঙ্কা আপনারা করেন কিনা? কারণ এনসিপির এই কর্মসূচি তো আগে থেকে ঘোষিত, তাহলে যেসব জায়গায় তাদের সমাবেশ বা কর্মসূচি পালন করার কথা সেই খবরটি তো প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে তো আছে, তাহলে আগেই কেন হচ্ছে এই যাদেরকে ধরা হলো বা এই ধরনের ব্যক্তি যারা এখনো রয়ে গেছে তাদের বিষয়ে কেন হচ্ছে আগে থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে আবারও। দেখুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে, এটা একেবারে সংসদে একাধিকবার আলোচিত হয়েছে। টিআইবি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের বক্তব্য এবং রিপোর্ট তারা প্রকাশ করেছে, পত্রিকাগুলোতে আসছে যে 100 দিনে 605 খুন হয়েছে এবং মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা নিয়ে সংসদে আমি মানে প্রায় অর্ধশতাধিক এমপি মহোদয় সহ মন্ত্রীদেরকে পর্যন্ত বক্তব্য দিতে দেখেছি যে এলাকায় মাদক এই ধরনের কর্মকাণ্ডগুলো এত বেশি বৃদ্ধি পেয়েছে যে তারা এলাকার জনগণের পক্ষ থেকে নানাবিধ ইয়ে পাচ্ছেন। এই পরিস্থিতি উত্তরণের জন্য সরকারের যে মানের উদ্যোগ গ্রহণ করা দরকার, সরকার স্বয়ং একাধিক মন্ত্রী তাদের বক্তব্য বলেছে যে এই উদ্যোগগুলো তারা নিয়েও চেষ্টা করে পাচ্ছেন না। কারণ হলো সর্ষের মধ্যে ভূত আছে, এই কথাটা মন্ত্রী স্বয়ং বলেছেন যে সর্ষের মধ্যে ভূত আছে। এটা নিয়ে একাধিক টকশোতেও কথা হয়েছে, বিভিন্ন ধরনের সরকারি বা বিভিন্ন ধরনের ব্যক্তিরা তারাও বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা এখন রয়েছেন তারা নানাভাবে ফ্যাসিস্ট আমলের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের কাছ থেকে যে পর্যাপ্ত সহায়তা অনেক ক্ষেত্রে সরকার পাচ্ছে বলে অনেকেই মনে করছে না। এটা বিশ্লেষকদের অনেকের মতামত, এটা একটা অন্যতম কারণ। দ্বিতীয়ত হলো আমি মনে করি বিশেষভাবে যে এনসিপির কর্মসূচি, এটাকে সরকার কতটুকু গুরুত্বের সাথে নিয়েছে, তারা কি সেই গুরুত্ব দিয়ে সেই প্রস্তুতি নিরাপত্তা সেটা নিয়েছে কিনা। যেমন এসপি সাহেব এখানে পরে গিয়েছেন ঘটনার পরে, কিন্তু ঘটনা আগে সেখানে ওসি বা এসআইরাও গিয়েছে কিনা, এসপি তো পরের কথা।
সেটা একটু খোঁজখবর নেওয়া দরকার। এটা যদি না গিয়ে থাকেন তাহলে আমি মনে করবো এখানে যথেষ্ট গাফিলতি রয়েছে, যথার্থ প্রস্তুতির যথেষ্ট ঘাটতি রয়েছে, সদিচ্ছার অভাব সেখানে রয়েছে। এই বিষয়গুলো যদি না দেখা যায় তাহলে হয়তো আগামীতে যে নির্বাচনের কথা বলছেন সেটা খুব বেশি সহজ হবে না, এবং অনেক বেশি রক্তাক্ত যুদ্ধাঙ্গী পরিবেশ তৈরি হওয়ার ক্ষেত্রে আমি মনে করি এই গাফিলতিগুলো কাজ করবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে সময়গুলোতে বিশেষভাবে তৈরি হয়, তন্মধ্যে অন্যতম হলো নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে এবারে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হলো, যেহেতু আওয়ামী লীগ একেবারে প্রকাশ্যে বা নাম ধরে পদধারীরা এখানে নির্বাচন করতে পারবে না, সুতরাং সরকার দলীয় অনেকেই মনে করবে যে তাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে, সুতরাং কেউ কাউকে ছাড় দিতে চাইবে না। নিশ্চিত বিজয়ের এই সম্ভাবনা কেউ নিজে থেকে ঠেলে দিতে চাইবে না। ছাড় না দেওয়ার জায়গা থেকে প্রতিযোগিতা শুরু হবে, এবং নিজেদের মধ্যেই অন্তর্কুন্দলে ইতিমধ্যেই এই সরকার আসার পরে অনেক জায়গায় দেখা গেছে নিজেদের অন্তর্কুন্দলে অনেকে খুন হয়েছেন, আহত হয়েছেন। এই ঘটনাগুলো নির্বাচনকে কেন্দ্র করে আরো বেশি বৃদ্ধি পাবে। সুতরাং সরকারের এই মুহূর্তে বিশেষ অভিযান পরিচালনা করা দরকার। তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, এই সরকার এসে কেন জানি রহস্যজনক কারণে অস্ত্র উদ্ধারের মতো একেবারে আমি মনে করি খুব স্পষ্টকাতের যে ইস্যুটি, এই ইস্যুটি নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযান পরিচালনা করেনি, অথচ পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনতাই হয়েছে। তৎকালীন সরকার বিভিন্নভাবে অনেক সাধারণ জনগণের কাছে সেই সময় আন্দোলন দমন করার জন্য অস্ত্র তুলে দিয়েছে, এমনকি স্নাইপার তুলে দিয়েছে, এরকম সংবাদ পর্যন্ত গণমাধ্যমে এসেছে। কিন্তু এগুলো উদ্ধারের জন্য কার্যকর কোনো পদক্ষেপ, বিশেষ অভিযান, যৌথ বাহিনীর কোনো অভিযান এখন পর্যন্ত পরিচালিত হয়নি। এটা নিয়ে একাধিকবার বিভিন্ন মহল থেকে কথা এসেছে, সংসদে ওটা নিয়ে নোটিশ আকারে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কথাও দিয়েছিলেন যে 30শে এপ্রিলের পরে একটি অভিযান পরিচালিত হবে, কিন্তু এখন পর্যন্ত অভিযান পরিচালিত হয়নি। এগুলো আমাদের জন্য আশঙ্কাজনক। আমি সবশেষে যেটা বলতে চাই যে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনেক বেশি আমি বলবো তার রাজনৈতিক যেই দূরদর্শিতা বলেন, চিন্তার জায়গা থেকে বলেন, অনেক বেশি পরিপক্ক, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনায় তিনি পরিপক্কতার পরিচয় কতটুকু দিতে পেরেছেন এটা কিন্তু খুব বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং তিনি আপনাদের এটা দৃষ্টিতে কি অস্বীকার মনে করার হয় উনি কারণে কি ওনার তিনি মন্ত্রণালয় পরিচালনা করতে পেরেছেন বা পারছেন সংসদে ঠিক অস্বীকার মতো? করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। এটা অস্বীকার করার কারণে তিনি এই বিষয়টি কতটুকু গুরুত্বের সাথে নিচ্ছেন এটা নিয়েও কিন্তু বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের স্বরাষ্ট্রমন্ত্রী কি তার মন্ত্রণালয় ঠিকমতো পরিচালনা করতে পারছেন? নিঃসন্দেহে এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এই অবনতির বিবেচনা যদি আমরা করি তাহলে তিনি যেহেতু দায়িত্ব রয়েছেন তার দায়িত্বের ক্ষেত্রে শতভাগ তিনি সফল হয়েছেন, কার্যকরী ভূমিকা রাখতে পারছেন, এটা আমরা মনে করতে পারছি না। জি। উনি যে প্রথমে এই যে মাদকটা নিয়ে যে বিষয়টা উনি উপস্থাপন করলেন, ইতিমধ্যেই তো আমাদের দেশে যে বর্তমান বিদ্যমান আইনটা আছে সেই আইনের বিভিন্ন ধারা দিয়ে মাদক কারবারিরা গ্রেপ্তার হইলেও বের হয়ে আসে, অর্থাৎ আইনের দুর্বলতা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই আইনটা সংশোধনী করার জন্য উদ্যোগ নিয়েছেন, এবং মাদক প্রতিরোধ আইন বা মাদক নিয়ন্ত্রণ করার জন্য যে সকল কর্মকর্তারা রয়েছেন, যা প্রশাসন রয়েছেন, তারা কিন্তু নিরস্ত্র, আর মাদক ব্যবহারকারীরা কিন্তু সশস্ত্র। অতএব নিরস্ত্র প্রশাসন সশস্ত্র মাদক কারবারীদেরকে গ্রেফতার করাও কিন্তু খুব কঠিন। এই জন্য আইনের সংশোধন করার জন্য চেষ্টা চলছে, এবং সেটা ইতিমধ্যেই বিল আকারে আসছে, এবং আশা করছি যে আপনাকে তো আগে আটঘাট বেঁধে নামতে হবে। আইনটা যদি ওরকমই থাকে সেই আইন দিয়ে কিন্তু আপনি আবার সেই ধরলে আবার তারা কিন্তু বেরিয়ে আসবে। এই জন্য আইনটা আমাদের আরো সংশোধন করা উচিত। যারা ওই দায়িত্বে থাকেন তাদের প্রশিক্ষণের দরকার, তাদের আর সশস্ত্র দরকার। এগুলোর জন্য যেমন আইন সংশোধনের জন্য সেটা কিন্তু আন্তরিকতার স্বার্থে সরকার করছে। এখন ওনারা মানে আলাদিনের চেরাগের মতো মনে করেন যে ঘষা দিব সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে। আর একটা কথা আমি বলি, ওনারাও নিশ্চয়ই জানেন, দেশবাসীও জানেন, এই 15 বছর পুলিশ প্রশাসনে কিভাবে আওয়ামীকরণ করা হয়েছে। যে পুলিশ প্রকাশ্যে
জনতার উপর গুলি করেছে, ওনাদের আমাদের অনেকেই গুলি করে হত্যা করেছে, পুলিশ করেছে। সেই প্রশাসনকে যদি আপনি, সেই প্রশাসনের লোকজন তারা তো এখনো অনেকটাই রয়ে গেছে, তা আপনি রাতারাতি কি তাদেরকে দিয়ে আপনি 100% কন্ট্রোল করতে পারবেন? একটা কথা আছে না যে শস্যের মধ্যে ভূত আছে। আসলে আপনি, আমরা তো প্র্যাকটিক্যালি অনেক সময় দেখি যে আপনি পুলিশকে বলবেন, দেখা যাবে যে পুলিশের মধ্যে বেশিরভাগ লোকই তো ফ্যাসিস্টের অনেক লোক রয়ে গেছে, তারা একজন দুইজন থাকলেই তো ইনফরমেশন দিয়ে দেয়, আপনি চাইলেই তো তাৎক্ষণিকভাবে প্রতিকার করতে পারতেছেন না, তাদের গ্রেপ্তার করতে পারছেন না। তো এগুলো তো আপনার পরিবর্তন করার জন্য সময় লাগবে। আপনি উনিকে অস্বীকার করতে পারবেন যে যারা বিগত সময় অন্যায়ভাবে গুলি করত বা বিএনপি বা ওনাদেরকেও নির্যাতন করেছে, সেই কিছু যে পুলিশ, বিপদগামী পুলিশ, তারা কি এখনো রয়ে গেছে? কিন্তু তাদের তো বিরুদ্ধে তাদেরকেও তো চিহ্নিত করতে হবে, হয় তাদেরকে সংশোধনও করতে হবে। মানে সেই চিহ্নিত বা সংশোধনের তো উদ্যোগটা চলছে তো, আপনি ইতিমধ্যেই লোকছেন যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত, বিগত 18 সালের নির্বাচনে যারা একেবারে রাতের ভোট, দিনের ভোট রাতে করেছে, তাদেরকে কিছু কিছু চিহ্নিত করে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আপনাদের সময় দিতে হবে। আমি তো একটা ফু দিলাম আর সব পরিষ্কার হয়ে গেল, এটা তো চিন্তা করা যায়। এখানে আলিম ভাই, এখানে আমার একটা বিষয়, সেটা হচ্ছে আপনি এই যে জুলাই অভ্যুত্থানের পরে 1855টা কিন্তু মামলা হয়েছে, এবং এর মধ্যে 799টা হচ্ছে হত্যা মামলা, আর 1056টা হচ্ছে হত্যা চেষ্টা বা অন্যান্য। এখন এর মধ্যে মাত্র কিন্তু 7টা মামলার রায় হয়েছে এবং 16 জনকে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে রায় হয়েছে আর কি, তাদের মৃত্যুদণ্ড। আর 798টা থেকে 5074 জনকে কিন্তু আবার অব্যাহতিও দেওয়া হয়েছে, আর টোটাল চার্জশিট দেওয়া হয়েছে 106টা। এখন এইভাবে যদি এগুলো কিন্তু আপনার লাস্ট যে ইন্টারিম থেকে কিন্তু এই জিনিসগুলো শুরু হয়েছে, দেখেন এটা যদি আরো একটু বেগবান করা না যায়, তাহলে আপনি কিন্তু এই মানে বিচারটা কিন্তু আপনি অসমাপ্ত রেখেই মানে মেয়াদ শেষ করতে হবে। তো সেই জন্য আপনাদের কি এই যে বিচার ত্বরান্বিত করার জন্য আপনাদের না কি না, সেটা পরিকল্পনা বিচার সেটা? ত্বরান্বিত করার জন্য তো পদক্ষেপ আছে। আর সবচেয়ে আপনি নিশ্চয়ই জানেন এটা বাস্তবতা, আপনি যদি তড়িঘড়ি করে করেন তখন আবার বলবো যে তদন্তই করে আন্তর্জাতিক নাই, মান হয় নাই। মন মতো আপনার রায় দিয়েছে। একটা আপনাকে তো এমনটা করতে হবে যেটা আপনি বিতর্কিত না হন, আপনি তদন্ত করতে হবে, প্রশ্নবিদ্ধ না হয়। তদন্ত করে তো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মামলা হয়েছে, আমরা যদি এখন ঘরোয়াভাবে মামলা সঠিক তদন্ত না করে রায় দেয়, তাহলে আপনারাই 2 দিন পরে বলবেন যে বিএনপি ইচ্ছা মতো মানুষজনকে সাজা দিয়ে যাচ্ছে। ট্রাইব্যুনালের সংখ্যা বা হ্যাঁ, এগুলো যদি সেইটা বাড়িয়ে যদি করা ট্রাইব্যুনালের যায়। সংখ্যা বা আপনার হাইকোর্ট বাড়ানোরও আলাপ আলোচনা চলছে। বেঞ্চ কারণ টেঞ্চ বাড়িয়ে, হ্যাঁ, তো এই কারণে মানে বিষয়টা হচ্ছে, আমি একটাই বলবো, আসলে মানুষ দৃশ্যমান শাস্তি দেখতে চায়। সেটাই। না আপনি দেখলেন যে দৃশ্যমান রামিসা হত্যা 15-17 দিনের মধ্যে কিন্তু রায় হয়েছে। হ্যাঁ, সেটা তো ঠিক ভাইরাল আছে, হওয়ার পরে, এক্সেপশনাল। হ্যাঁ, কারণ ঘটনা হলে আপনি চাইলেই তো সবগুলো এক্সেপশনালি করতে পারবেন না। আপনাকেও তো আবার মানবাধিকার আছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে, সেই মানদণ্ড আছে, সবকিছু মিলেই কিন্তু করতে হবে। আমি আজকে আমাদের সরকার এটা তাৎক্ষণিকভাবে রায় দিয়ে দিল, পরবর্তীতে দেখা গেল যে সে ভবিষ্যতে এই রায়টা আপনি টিকতেছে না। অতএব আপনি যদি প্রকৃত অপরাধীদের সাজা দিতে চান, তাহলে সূক্ষ্ম এবং সুন্দর স্বচ্ছ তদন্ত করে তাদেরকে যেহেতু সরকারের লক্ষ্য প্রকৃত অপরাধীকে সাজা দেয়া, কিন্তু সেখানে আজকে যখন তথ্য উপদেষ্টা বলেছেন যে যেহেতু দল হিসেবে আওয়ামী লীগের যেই নিষিদ্ধ বা তাদের যেই কর্মকাণ্ডের উপর যেই বাধাটি আছে, সেখানে যদি প্রমাণিত না হয় তাহলে তাদের আবার কার্যক্রম শুরু করবার বা তাদের নেতাকর্মীরা আবার সাংগঠনিকভাবে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবে, সেই জায়গায় তো এক ধরনের শঙ্কার জায়গা কি তৈরি হয় না? আমি আর রেফারেন্স আমি বলবো না, আমি যেটা উনি বলবো যে ওনারাও তো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্যান্য ব্যাপার নিয়ে যেমন তৎপর, জুলাই বিপ্লব নিয়ে যে সারাক্ষণ তারা অস্থির, আমরা তো ওনাদের মধ্যে সেইটা দেখি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ওনারাও তো আরো জোরালো উদ্যোগ নিতে পারে, রাজপথে মিছিল করতে পারে বিভিন্ন, কই তা তো দেখি না।
ওনাদের কিন্তু মধ্যে তো এটা ওনাদের তো মধ্যে যে বলবে সরকারের এখানে উপর তো আগে এখানে প্রথমে বললো আসে। ওখানে ওনাদের তো আমি সংসদে কোনোদিন দাঁড়ায় বলতে দেখলাম না যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হোক, বা রাজপথেও আমি এখন তো দেখি নাই যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হোক। বরং ওনারাই প্রথম দিকে বলছেন, আগস্ট মাসে বলছেন যে তাদেরকে ক্ষমা করে দেওয়া যেতে পারে। ওনাদের আমির সাহেবই কিন্তু বলছে, আমরা কিন্তু বলি নাই। তো আমরা তো আমাদের কথা হচ্ছে যে ওনারা অন্যান্য ব্যাপারে যত মানে তৎপর সংসদে এবং সংসদের বাইরে, কই আওয়ামী লীগ নিয়ে তো তাদের কোনো সংসদেও দেখি না, রাজপথেও তো দেখি আমরা না। নিশ্চয়ই এটার উত্তরটা নিতে চাই সালাউদ্দিন নাইবি। জি আসলে বলতে হয় যে তিনি আসলে বিষয়টি খেয়াল করেছেন কিনা নাকি জেনেও এটাকে অস্বীকার করছেন। আওয়ামী লীগ কার্যক্রম এখন নিষিদ্ধ, এটা তিনি জানেন কিনা আমি জানি না। সুতরাং এটা নিয়ে আবার নতুন করে প্রসঙ্গ আসার কোনো সুযোগ আছে কিনা। আর এই কার্যক্রম নিষিদ্ধ করার সময়ে যেই যারা তৎপর ছিল, অংশগ্রহণ করেছে, যেই রাতটিতে সেখানে মানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বা বাসভবনের সামনে এই করা হয়েছিল, আন্দোলন করা হয়েছিল, সে আন্দোলনে উনি বা ওনার দল ছিল কিনা এই প্রশ্নটা তো উনি নিজেকে আগে করা উচিত, এবং সেখানে জামাত ইসলামী ছিল কিনা সেই প্রসঙ্গটা তো আসা উচিত। তিনি এভাবে যদি দেখে ওভারলুক করে তাহলে তো আমি মনে করি যে তিনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন। না, এটা আপনি যেটা বাস্তব বললেন, ভিন্ন। আপনি যে কোনো জিনিসই করেন সেটা কিন্তু আপনি টিকসই করতে হবে। আওয়ামী লীগই তো জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল না? আবার তারা আইনের ফাঁক ফোকর দিয়েই তো বেরিয়ে আসছে। অতএব আমাদের সবারই এমন কিছু করা উচিত যেটা বেটার, ভবিষ্যতের জন্য তারা আবার কোনো কিছু সংশোধন করে তারা না আসতে পারে। এই জন্য আমাদের কথা হচ্ছে যে সব বিষয়েই তো একটু সময় লাগবে। আপনি আমাদের তো একদম আড়া দিনের চেরাগ নিয়ে আমরা বসি নাই, বা ইচ্ছা করলে আপনি কতদিন দেখেছেন যে সংসদ যেভাবে এখন চলে, কত ঘন্টা, এই 4 মাস 5 মাসে কত ঘন্টা সংসদ চলছে, এবং এতগুলি সংশোধনী আমার মনে হয় না এই বাংলাদেশে যতগুলা সংসদ এসেছে এই 4 মাসে যে সরকার যে সংশোধনীগুলো এনেছে কোনো সরকার বিগত দিনে আনছে কিনা আমার জানা নাই। কিন্তু ওনাদের শুধু একটাই জিনিস আমরা দেখলাম, আমরা সবাই জুলাই বলি, জুলাইয়ের মধ্যে দিয়ে আমাদের যে নিজেদেরও পরিবর্তন হওয়ার কথা সেই পরিবর্তন কিন্তু আমরা দেখছি না। আমরা আগেও দেখছি যে এক দল আর এক দলকে ব্লেম করা, এখনও আমরা দেখলাম সেই কালচারে রয়েছে। কারণ আপনার সেই কালচার থেকে তো আমাদের সংশোধন হওয়া উচিত। সালাউদ্দিন নাইবি, আপনি মনে হয় যুক্ত যে করছিলেন ব্লেম কিছু। করার মানে ইস্যু না, সরকার দেশ পরিচালনায় যে ব্যর্থতার পরিচয় দেয় সেটা তুলে ধরা, জাতির কাছে উপস্থাপন করা, সরকারকে সংশোধনের জন্য পরামর্শ দেওয়া, প্রয়োজনে শক্তি প্রয়োগ করা, এটা গণতন্ত্রের মৌলিক দায়িত্ব, এটা কর্তব্য। সেটা যদি পালন করা না হয় তাহলে তো একতলীয় শাসন ব্যবস্থা চলছে বলতে হবে। সেটা যদি আপনি মনে না করেন, প্রত্যাশা না করেন, তাহলে তো আপনি গণতন্ত্রে কতটুকু লালন করেন সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়। সেটা যদি আপনি সুযোগ তৈরি করে না দেন, সেই সুযোগ যদি না থাকে, তাহলে আসলে একনায়কতন্ত্রের বীজ একেবারে আমাদের এখানে অতীতে যেভাবে ছিল, ফেসিবাদের যে ধারণা চিন্তা অতীতে ছিল সেটা এখনো রয়েছে, এটা একেবারে স্পষ্টতই বোঝা যায়। সুতরাং আপনি এটা বলার সুযোগ নাই যে সরকার যা করছে সব সমর্থন করা হচ্ছে না কেন, সরকার যা করছে তার সব কিছুতে সহযোগিতা করা হচ্ছে না কেন। সবকিছু দেশের জন্য আপনার কাছে মনে হতে পারে মঙ্গলজনক, কিন্তু জনগণের কাছে সেটা মঙ্গলজনক নয়। আপনি আপনার দলের লোকজনকে জেলা পরিষদে প্রশাসক বানিয়েছেন, সিটি কর্পোরেশনে প্রশাসক বানিয়েছেন, আপনার দলের লোকজনকে দিয়ে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একেবারে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে ব্যাংকের একজন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় বসিয়ে দিচ্ছেন। এটা জনগণের কাছে পছন্দ নাও হতে পারে, জনগণ তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়বে, রাজপথে আন্দোলন করবে। জনগণের পক্ষ থেকে জনগণের যারা নির্বাচিত প্রতিনিধি সংসদে আছে তারা জনগণের পক্ষে কথা বলবে। সেটার আলোকে আপনি আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধারণ করবেন, এটাই প্রক্রিয়া। এই যে বাজেট আলোচনা হয়েছে, বাজেট আলোচনার সিংহভাগ আলোচনায় বিভিন্ন মত দেওয়ার পরেও অনেক একমত হয়েছে, তবে একটা বড় অংশের ব্যাপারে বিরোধী দল দ্বিমত পোষণ করেছে, সংশোধনী দিয়েছে এবং বিকল্প প্রস্তাব দিয়েছে। সরকারও 18টা প্রস্তাবে একেবারে সুনির্দিষ্টভাবে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে সেগুলোকে সংশোধনী করেছে। তাদের একেবারে সর্বশেষ প্রধানমন্ত্রী বক্তব্যে তারা সেগুলোতে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে। সুতরাং বোঝা যায় যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংশোধনের জন্যে
সরকারকে তার কার্যক্রমে সহায়তার জন্যেও বিভিন্নভাবে বিরোধী দল, জনগণ নানাভাবে বিরোধিতা করে, সংশোধনের জন্য রাজপথে আন্দোলন করে। এটা বিরোধিতা না, এটা লেগে থাকা না, এটা বাস্তব, এটা যৌক্তিক। এটা না হলে আসলে দেশ ভালোভাবে চলবে না। খেয়াল করে দেখেন, আজকেই সংসদে একটা বিল পাস হলো, বিল পাস উত্থাপিত হয়েছে এবং কমিটিতে প্রেরণের জন্য সিদ্ধান্ত হলো, সেটা হলো বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। আমি মনে করি বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, কিন্তু এইটা এত গুরুত্বপূর্ণ হইল যে জুলাই সনদ বাস্তবায়ন করার আগে এই বিলটা আনা হলো যে বগুড়ার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বগুড়ার বিশ্ববিদ্যালয়টা হলো গুরুত্বপূর্ণ, কিন্তু জুলাই সংস্কার বাস্তবায়নটা তো গুরুত্বপূর্ণ। আমরা আপনি খুবই কষ্ট পেয়েছি। আপনি ফ্যাসিস্ট সরকারটা হচ্ছে আপনার 14 সালে তারা ভোটারবিহীন একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে। মানে 154 জন তারা বিনা ভোটেই নির্বাচিত হয়েছে, বিরোধী দল আমরা অংশগ্রহণ করি নাই। 18 সালে তারা দিনের ভোট রাতেই তারা শেষ করেছে। 24 সালেও তারা ওই ধরনের একটা নির্বাচন করছে। তাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি। আর ওনারা 4 মাস যায় নাই, ওনারা আমাদের আজকেই ফ্যাসিস্ট বলে। এটা আসলেই আপনি বলেন যে আমরা সর্বশ্রেষ্ঠ একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আসলাম। সরকারের বয়স 4 মাস, ওনারা আমাদের সাথে আওয়ামী লীগের কিন্তু তুলনা যেটি করেন। ওনাদের না, না, আপনি বক্তব্য বলেন, যে এই 4 মাসেই ওনারা ফ্যাসিস্টদের আমাদেরকে যে ধারা, ফ্যাসিস্ট বানায় ফেলছে। সেইটা ওনারা আপনারাও ফলো করছেন। ওনাদের কাজটাই হচ্ছে তোকমা লাগানো, যে একটা মিথ্যা তোকমা লাগায়া ওনারা ক্ষমতায় আসতে চান। আরে বাবা, ক্ষমতায় আসেন ভালো কথা, জনগণের সমর্থন নিয়ে আসছেন। এবারে তো অনেক চেষ্টা করছেন, আপনারা সরকার গঠন করছিলেন, আপনারা আমাদের বিরোধী দলে আসার জন্য আহ্বান জানাইছিলেন, বেস্তের টিকিটও দিয়েছিলেন, বাংলা ইসলামী ব্যাংক থেকে আপনারা 11,000 কোটি টাকাও দিয়েছেন। জনগণ কিন্তু আপনাকে সাপোর্ট করে নাই। তা আমার কষ্টটা এখানেই, আমার প্রতিবাদের বিষয়টা এখানেই, যারা আমাদের ভোটারবিহীন সরকারের সাথে আমাদের নির্বাচিত সরকারেরকে আমাদেরকে ফ্যাসিস্ট মনে করে, ফ্যাসিস্ট হিসাবে তুলনা করে। ওনারা এই যে বিগত সময়ে যে সরকার, ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেছে, আমরা নিজেরাও বাসায় ঘুমাইতে পারি নাই, ওনারাও অনেকটা বাসায় ঘুমাইতে পারে নাই। কিন্তু বিএনপি সরকার কি এই ধরনের কোনো কাজ, অ্যাক্টিভিটিস করছে? বরং আমরা বলতে পারি আমাদের সরকার আমাদের একজন এমপি মহোদয়ের ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছিল। পরে তদন্ত করে দেখা গেছে যে হয়তো উনি দোষী না, এটা ষড়যন্ত্র হয়েছে, ওনাকে ছেড়ে দিয়েছেন। তা আমাদের সরকার সকল ক্ষেত্রেই স্বচ্ছ এবং সকলকে নিয়ে, প্রধানমন্ত্রী সকলকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু দেশ চালানোর চেষ্টা করছেন। কিন্তু ওনারা একটাই কাজ, আমাদের ধাক্কায় ফ্যাসিস্টদের দিকে ফেলা। আপনি চাইলেই কি আমরা ফ্যাসিস্ট হব? না, আর কিন্তু আমাদের রক্তের উনি মধ্যে, যেসব উদাহরণ বরং আপনারা দিয়ে ফ্যাসিস্ট বলছেন। হইতে পারেন, আপনারা ফ্যাসিস্ট হইতে পারেন, আপনাদের রক্তের মধ্যে গরমিল আছে। আপনারা অনেকেই বলে 47-এ আপনারা দেশের পাকিস্তানের বিরোধিতা করেছেন, আপনারা 71-এ বাংলাদেশের বিরোধিতা করেছেন, আবার 91 সালে আমাদের সাথে নির্বাচন করেছেন, 96 সালে আমার ওখানে গিয়ে গোলাম আজম বলেছে যে দানের শীর্ষে ঠেকাইতে প্রয়োজন নৌকায় ভোট দিন। তাই আপনারাই বারবার রং পরিবর্তন করেছেন। আপনারা চাইলে আমরা ফ্যাসিস্ট হব না। আমাদের রক্ত, বিএনপির রক্তের মধ্যে ফ্যাসিস্ট নাই, বিএনপির রক্তের মধ্যে গণতন্ত্র। আমার নেতা গণতন্ত্র দিচ্ছেন, আমার নেত্রী গণতন্ত্র দিয়েছেন, আমার বর্তমান প্রধানমন্ত্রী উদার গণতন্ত্র দিচ্ছেন। আপনারা শুধু সবসময় আমরা ফ্যাসিস্ট, আর আপনারা বললেই কি জনগণ আমাদের চেনে না যে আমরা ফ্যাসিস্ট হইতে পারবো? আর এই একটাই আপনাদের এখন কথা, জুলাই সনদ। জুলাই সনদের তো আমরা বাস্তবায়ন করছি, জুলাই সনদের বাইরেও তো আরো তো কিছু প্রয়োজন দেশের জন্য আছে, সেগুলো নিয়ে আপনারা কথা বলেন না। কই সেগুলো নিয়ে তো আপনারা কথা বলতে পারেন যে দেশে আরো এইগুলি করা দরকার। তো এই কারণে এই যে দেখেন আপনার জ্বালানি সমস্যা হইল, আমাদের প্রধানমন্ত্রী ওনাদের দলের পক্ষ থেকে আহ্বান জানাইল, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তাৎক্ষণিকভাবে 10 সদস্যের কমিটি করে দিয়েছে, ওখানে কিন্তু ওনাদের 5 জন দিছে, আমাদের 5 জন দিছে। চাইলে তো আমরা রেশিও অনুযায়ী আমরা দিতে পারতাম, যে আমরা
7 জন আপনারা 3 জন বা আপনারা 2 জন, আমরা যদি সংসদের সংখ্যা আসন অনুযায়ী দিতাম, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তো তা করেন না। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই উনি একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক হওয়ার জন্য এবং সকলকে নিয়ে একসাথে যাতে সরকার কিন্তু সেই পরিচালনা করা জায়গায়- যায়, সেই সেই জায়গায়- কাজে। জি। কিন্তু আমরা এটা করার পরেও জি। ওনারা আমাদের তোকমা না লাগাইতে চান কিন্তু এখন যে আমরা এটি বলবার ফ্যাসিস্ট কাকে বলে। জি। নিশ্চয়ই আপনারা 17 বছর অনুধাবন করছেন। তা কিন্তু আপনারা আজকে আপনারা আমাদেরকে বিভিন্ন ফ্যাসিস্ট জায়গায় বলে। দলীয়করণ করেছেন বলে তারা হচ্ছে সেভাবে মনে করে। আচ্ছা, এখানে আমার একটা বিষয় জনাব সালাউদ্দিন আইয়ুবের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন আপনারাই ক্ষমতায় আসলেন, সে ফর এক্সাম্পল, এখন আপনি যখন কোনো সংস্থায় কোথাও নিয়োগ দিবেন, কারণ আমরা দেখেছি যে আমেরিকা বা অন্যান্য দেশে যখন সরকার পরিবর্তন হয় সেখানে তাদেরও- সেখানে 4-5-6 হাজার লোক কিন্তু অটোমেটিক পরিবর্তিত হয়ে যায়। তো তাদের নিজস্ব যেই দলীয় যে এজেন্ডা বা যে কর্মসূচি এগুলো বাস্তবায়নের জন্য। তো এরকম আপনারা যদি ক্ষমতায় আসেন, তো আপনারা কি আপনাদের সার্কেলের লোকজনকে ক্ষমতায় বসাবেন না? যে ধরেন প্রশাসক বা কোথাও। শুনতে পাচ্ছি না, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। আপনার কথা শুনতে পাচ্ছি না, মিউট করা আছে বোধহয়, না? আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, আমরা আশা করি শুনতে পাবো বোধহয় এখন। এখন কি জি শুনতে জি পাচ্ছেন জি আমার কথা? জি জি জি। আমি 10 সেকেন্ড একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি একটু বলবেন কি যে নিউ ইয়র্ক সিটির মেয়র কোন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তার দলের লোক দিয়ে বিনা নির্বাচনে নিউ ইয়র্ক সিটিতে প্রশাসক নিয়োগ করেছেন, এরকম একটা ইতিহাস বলেন। না, সেটা তো ডিফারেন্ট, দেশ ভেদে এখানে তাদের অনেক না, না, কিছু আছে। আপনি বলেন, yes or আমি no, যেটা আছে আমি কি এরকম ঘটনা? না, একটা আপনি এরকম দেখেন, ঘটনা কিন্তু আপনি নাই। দেখেন হোয়াইট হাউসে যখন প্রেসিডেন্ট আপনি শুনেন, পরিবর্তিত হয় আমি পুরো সেটআপ নিয়ে চলে যায়, সচিবালয়ে- সেটা বলছিলাম আমি আমি। বলবো, আমি আপনার উত্তরে আসি। আমি সচিবালয়ে আপনাকে নাম ধরে ধরে বলে দিতে পারবো, জি। পুলিশের কর্মকর্তাদের নাম ধরে ধরে বলে দিতে পারবো, যারা সাবেক ছাত্র দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, ছিল, তারা পদায়ন হয়েছে, সচিবালয়ে দায়িত্ব পালন করছে। এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। আচ্ছা, কিন্তু যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করার কথা, সেখানে আপনি আপনার দলের লোককে দিবেন, প্রশাসক নিয়োগ করবেন, এবং যাকে প্রশাসক নিয়োগ করেছেন তিনি সদল বলে প্রচার করে বেড়াচ্ছে, এবং সরকারি টাকায়, ওই সিটি কর্পোরেশনের টাকায় বড় বড় বিলবোর্ড লাগিয়ে তিনি প্রচার করছেন যে তিনি আগামীতে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচন করবেন, তাকে যেন ভোট দেওয়া হয়। তাহলে তো একেবারে স্পষ্ট যে আপনি এই সরকারি টাকায় তাকে মেয়র বানাচ্ছেন আগামী দিনে। এটা কোন ধরনের প্রক্রিয়া? এই প্রক্রিয়া পৃথিবীর আর কোথাও আছে আমার জানা নাই। না এখন এটার আপনি সাথে ওটার তুলনা না, ধরেন- একেবারে কোনোভাবেই সম্ভব না, না। ধরেন আপনার অবাস্তব চিন্তা। ধরেন আপনারা সরকার সচিবালয় তার পরিচালনার জন্য যত জায়গায় দলীয়করণ করা দরকার সেটা করুক, এটা নিয়ে আমাদের তো কোনো কথা নেই। কিন্তু যেখানে নির্বাচন হওয়ার না, কথা, উনি যে নির্বাচন বলতেছেন- এখন দল এটা নিয়ে থাকলে তো এই ধরনের দলীয়করণ কাজ তো তো এমনি পৃথিবীতে হবেই। হয়। মানে দল থাকলে তো দলীয়করণ হবে, সবাই কিন্তু নিজের দলের লোকজনকে কিন্তু প্রমোট করবে, তাই তো? আপনারা আসলে আমরা মনে করি যে আপনারাও, যেহেতু আপনারা আপনার সৎ যোগ্য, আপনারা আপনাদেরও স্লোগান আছে যে সৎ যোগ্য ব্যক্তিকে বেছে নিন, তো আপনারাও তো আপনাদের দলের লোকজনও তো যোগ্য, তো আপনারা যখন ক্ষমতায় আসবেন আপনাদের লোকও তো আপনারা স্বাভাবিকভাবে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা বসাবেন, নিয়োগ আর দিবেন এই যোগ্যতা নিয়োগটা তো অনুযায়ী। না, আমি একটু এখানে বলতে চাই যে যাদেরকে নিয়োগ দিয়েছেন তারা তো নির্বাচনের আগ পর্যন্ত যেটা একদম পার্মানেন্ট 5 বছরের জন্য তাদের নিয়োগ দেন নাই। এখন আপনি যেটা বলতেছেন দিলেন না, তাহলে তো ফ্যাসিস্টের লোকজনরাই থাকতো। আপনি যদি দেখেন যে এইগুলি যদি আপনি পরিবর্তন না করতেন তাহলে তো ফ্যাসিস্টের লোকজনই থাকতো। আর যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রথমত বলবো আমরা যে তারা এই বিগত সময়ে তারা অনেকেই মেয়র হওয়ার মতো যোগ্য ছিল বা ভোটে অংশগ্রহণ করছে, জিততে পারে নাই। আর এদেরকে নিয়োগ দিয়েছে নির্বাচনের আগ পর্যন্ত। সরকার আপনার স্থানীয় সরকারের নির্বাচন নেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা দিছে যে শীঘ্রই নির্বাচন হবে, এবং অক্টোবরে মেবি আপনার আগস্ট সেপ্টেম্বরে হয়তো আপনার নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করবেন, অক্টোবর থেকে নির্বাচন শুরু হবে।
শুরু হবে। তো শুরু হইলেই জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন তারাই তো পরবর্তীতে ক্ষমতায় আসবেন। এবং আমাদের কতটুকু দেখেন, আমাদের সরকার স্বচ্ছ যে স্থানীয় নির্বাচনগুলা দলীয় ভিত্তিতে হবে না। তাহলে আমাদের যদি দলীয়করণ করার ইচ্ছাই থাকতো, তাহলে তো আমরা দলীয় মনোনয়ন যে বিগত সরকারের যে নিয়ম নীতি, দলীয় ভিত্তিতে নির্বাচন করা, স্যারের আমরা সঙ্গে নিয়ে আমরা সেটা আসলে- করতেছি না। অন্তর্বর্তী সরকারও তো আপনি দেখেন তারা যখন সচিবালয়ে সচিব নিয়োগ দেন, তারা সেই 20-15-20-30 বছর আগে যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তাদেরকে তাদেরকেও নিয়ে ফেরত আসছেন। নিয়ে এসে না না, দিয়েছিলেন। ওই সময় যে আমরা- ওনারা নিয়োগ পাইছে, ওনারা আজকে কষ্ট কেন জানেন? কেয়ারটেকার গভর্নমেন্ট যে নিয়োগগুলা দিছিলেন ওখানে ওনারা খুব ভালো ছিলেন, কারণ বেশিরভাগ নিয়োগ আমরাও তো, উনিরাও পড়াশোনা করছেন সচিবালয়ে, আমরাও যাই, ওনারাও যায়। ওনারা যে যাদের নিয়োগ দিয়েছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা বেশিরভাগই তো আপনাদের। না, এরপরে অতি সম্প্রতি আপনি দেখেছেন যে সশস্ত্র বাহিনীতে 150 জনকে ভূতাপেক্ষা পদোন্নতি সহ নানান আবার সুযোগ সুযোগ সুবিধা সুবিধা দেওয়া দেওয়ার হয়েছে। সিদ্ধান্ত নেওয়া তো হয়েছে। সেখানেও তো আপনার গোলাম আজম সাহেবের ছেলেকেও তো দুটো প্রমোশন দিয়ে ওনাকে তিনিও আছেন। লেফটেন্যান্ট জেনারেল আমরা আসলে আলোচনাটাই আজকে শেষ করে দিতে হচ্ছে, তবে তুলে রাখলাম, আমরা সামনের দিনগুলোতে কথা বলতে চাই। সালাউদ্দিন আইয়ুবী, অনেক ধন্যবাদ আপনাকে, যুক্ত হয়েছিলেন।